নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি মেহমানা স্পোর্টিং ক্লাবে। আমার সঙ্গে আছেন সচিব ইশতিয়াক রাজু, অ্যাসিস্ট্যান্ট গ্রাউন্ড সেক্রেটারি বেলাল দা এবং মোশাররফ মোল্লা মোল্লা, অন্যতম কর্মকর্তা। আমরা একটু সরাসরি সেক্রেটারির কাছে চলে যাব। মেহমানা স্পোর্টিং একটা দীর্ঘদিন আর্থিক সমস্যা চলছে, ঠিক এই জায়গায় কি দাঁড়িয়ে আছে? আমরা ক্লাবের তরফ থেকে বিভিন্ন সূত্রে জেনেছিলাম যে দুর্গাপুজোর পরে করবে, সেটা একটু পিছিয়ে কালী পুজো হলো, ছট চলে গেল, জট কি খুলছে? আশা করছি, আমরা আশাবাদী এই জটগুলি খোলার জন্য সব দিক থেকে চেষ্টা চলছে। দেখুন, একটা জট যখন বেঁধে যায় সেই জটটা খুলতে একটু সময় লাগে, হয়তো সময় লাগছে, কিন্তু জটটা খুলে যাবে। আর আমরা রোজ একটা জিনিসকে বারবার বলি যে হ্যাঁ, ইনভেস্টার দেখছি, ইনভেস্টার আসছে, ইনভেস্টারের সাথে কথা হচ্ছে, আমরা সবসময় রোজই একটা কথা বলছি। কিন্তু এখন যেটা হবে, ইনভেস্টারের ব্যাপার না, এটা আমাদের ব্যান্ড যেটা আছে সেটা তোলার ব্যাপার আছে। ঠিক আছে, এই ব্যান্ডটা তোলার জন্য আমরা যেখানে যেখানে বলার আমরা বলেছি। আশা করছি এই সমস্যাটা আমরা খুব শিগগিরই মিটিয়ে নেব। ব্যান্ড তুলতে গেলে তো একটা বাল্ক অ্যামাউন্ট অফ মানি লাগবে, প্রায় আমি যতদূর জানি 7 থেকে 8 কোটি টাকা প্লেয়ার্স পেমেন্ট যেটা বাকি আছে। আর তারপরে আছে তোমার ভেন্ডার পেমেন্ট, তোমার বিভিন্ন যারা করেছিল, টিকিট কেটে, এয়ার টিকিট কেটেছিল, হোটেল খরচ, সেগুলোকে মিটিয়ে নতুন মরশুমের একটা বাজেট, আইএসএল খেলতে গেলে তো অন্তত 20 কোটি দরকার। মানে আমার যেটা হচ্ছে প্রায় 37 থেকে 38 কোটি টাকা লাগবে মেহমানা স্পোর্টিংকে নতুন বছরে আইএসএল খেলতে গেলে এই মুহূর্তে। আর এই জায়গাটা ঠিক মানে কতটা তোমরা নিশ্চয়ই চেষ্টা করছো, আন্তরিকভাবে চেষ্টা করছো, কতটা কঠিন কাজটা তো কঠিন আছে, কিন্তু যেটা ভেন্ডার্স যেটা আছে, সে ভেন্ডার্স থেকে কোনো ব্যান্ড হয়নি, ব্যান্ড হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আর ফিফা থেকে ব্যান্ড হয়েছে। সেই ব্যান্ডের টাকাগুলি যেটা আছে সেটা মেটাতে গেলে, প্লেয়ারদের টাকা মিটিয়ে দিতে গেলে ব্যান্ড উঠে যাবে। এই হলো মানে মূল কথাটা এটাই। প্লেয়ারদের ডিউজ আমরা মিটিয়ে দেবো, ব্যান্ড উঠে যাবে। এবার সেটা প্লেয়ারদের সাথে নেগোসিয়েশন করে আমরা কথা বলে দেখছি যে প্লেয়ার কতটা কমানো যায়। আমরা 100% আশাবাদী যে আমরা এই জটটা কাটিয়ে নিতে পারবো। এবং আমরা প্লেয়ারদের সাথে এই জন্য কথা বলছি যে তোমরা আজকে, এখন ক্লাব একটা সংকটে রয়েছে, একটা অসুবিধাতে রয়েছে, একটা সমস্যা চলছে, তো আমাদের সাথে কোঅপারেশন করার জন্য। তো সেখানে আমাদের অনেকগুলি প্লেয়ার যারা আছে তারা কোঅপারেট করেছে এবং তারা নেগোসিয়েশন করছে। সেই নেগোসিয়েশন হয়ে যাওয়ার পর আমরা একটা জায়গা আসবো, একটা অ্যামাউন্ট আসবে, এই টাকাটা আমাদেরকে তাদেরকে পেমেন্ট করে দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ভেন্ডারের যেটা ব্যাপারটা হচ্ছে, ভেন্ডারের ব্যাপারটা, সেটা ভেন্ডার সাথে কথা ক্লাব বলেনি, বলেছিল সাচি এবং বাঙ্গার হিল, তাদের দায়িত্ব, তাদের এটা ছিল। এবং প্লেয়ারদের সাথে তারা কথা বলে দায়িত্ব ছিল। একটা প্লেয়ার যার স্যালারি ছিল গত বছর, ফর এক্সাম্পল আমি বলছি, ধরে রাখো 5 লাখ টাকা, সেই প্লেয়ারকে হঠাৎ করে 20 লাখ টাকা করে দেওয়া হলো। একটা প্লেয়ারের স্যালারি ছিল 2 লাখ টাকা, তাকে স্যালারি করে দেওয়া হলো 10 লাখ টাকা। তো এই যে এত টাকা, এত অ্যামাউন্ট বাড়িয়ে দিয়ে আমি এটা আমরা আজ পর্যন্ত এখনো এর যুক্তি বুঝতে পারলাম না। কেন সাচির কর্তারা তোমার ডিজিটাল সাইন পাঠিয়ে দিয়েছে, তুমি জানো না তারা চুক্তি করেছে বিভিন্ন ভেন্ডার বা হোটেল মালিকদের সাথে, তারা সেই হোটেল মালিকরা এখন তোমার পেছনে পড়ে গেছে। হ্যাঁ, কতটা এম্বারাসিং পজিশন এটা। সেটা দেখুন, এটা তো 100% পজিশনটা তো খুবই খারাপ। এবং কয়েকজন কেসও করেছে, কয়েকজন জায়গা থেকে বারবার ফোনও আসছে। তাদেরকে একটাই কথা আমি বলেছি যে এই যে চুক্তি যেটা করেছেন, আপনারা এগ্রিমেন্ট করেছেন, টিকিট হোক, বাস হোক, ফার্নিচারওয়ালা হোক, এইখানে যেখানে, এবং যেখানে যেখানে রেন্ট ঘর নিয়েছিল সেখানে, এবং ওয়াইফাই কানেকশন যেটা করেছিল টাটা থেকে, ওরা আমাদের কিশোর ভারতীতে, তার টাকাও তারা ডিউ রেখে দিয়েছে। তারা চুক্তি করেছে, তারা এগ্রিমেন্ট করেছে তাদের ক্যাপাসিটিতে, না ক্লাবকে জানিয়েছে, না ক্লাবের সাথে কোনোদিন আলোচনা করেছে, না কোনো কোটেশন নিয়েছে। আমাদের একটা সিস্টেম আছে, 1 লাখ টাকার উপরে যদি কোনো চুক্তি হয়, আমাদের ক্লাবের সিস্টেম আছে, কিংবা 1.5 লাখ টাকার উপরে কোনো চুক্তি হবে, তার 3টে কোটেশন নিয়ে তারপরে আমরা তাকে করি।
কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়, কিন্তু সেখানে কোনো ওয়ার্ক অর্ডার কাউকে আমাদের ক্লাব থেকে যায়নি, কোনো কোটেশন নেই, সিঙ্গেল এগ্রিমেন্টে, সিঙ্গেল কোটেশনে তাদেরকে কিভাবে তারা চুক্তি করেছে তারাই জানে। আমাদের অ্যাজ আ সেক্রেটারি আমার কোথাও সই নেই, কোথাও আমাদের একটা জায়গায় সই নেই, কোনো প্লেয়ারের কোনো এগ্রিমেন্টে আমার সই নেই, কোনো জায়গা আমাদের সই নেই। তারা নিজের থেকে সই করেছে, এবং কিছু কিছু জায়গা আমাকে না জানিয়ে আমার ডিজিটাল সই করে ওরা চুক্তি করে নিয়েছে। তোমরা সেই গ্রুপের বিরুদ্ধে কি কোনো আইনি পদক্ষেপ নিচ্ছ? না, সেখানে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না। আমাদের এই মৌসুমটা আমরা টিমটা ঠিক করে নিই, টিমটা দাঁড় করে নিই, ব্যান্ডটা তুলে নিই। সব জায়গায় তো আমরা চাইছি, একটা ঝামেলা বাঁধিয়ে তো কোনো লাভ নেই আমাদের। আমরা চাইছি সুষ্ঠুভাবে একটা ক্লাবটাকে চালাবার জন্য, এবং সেই জায়গাটা আস্তে আস্তে করে আমরা নিয়ে যাচ্ছি। আশা করছি এই জটগুলি মিটিয়ে দেবো। এমন তাদের বিরুদ্ধে আমাদের কোনো নেই যে তারা চুক্তি করেছে এবং তারা টাকাগুলি যে ডিউ রেখেছে তারা নিজের মতন তাদেরকে পেমেন্ট করবে। এই যে জটটা, তার প্রধান কারণ হচ্ছে তোমরা বারবার বলা সত্ত্বেও সময় মতো তোমাদের যে কোম্পানির যে শেয়ার সেটা হস্তান্তর করনি। এটা কিন্তু প্রধান অভিযোগ। এটা সাচি, বাংকার হিল, মোটামুটি এই অভিযোগটা কিন্তু তোমাদের বিরুদ্ধে আসছে। তোমাদের একটা ট্রাস্টি বোর্ড আছে, যদিও সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে ট্রাস্টি বোর্ড আছে, তার অস্তিত্ব আছে কি নেই তা নিয়েও একটা প্রশ্ন আছে। তোমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তিনি আছেন, তিনি বারবার নমনীয় মনোভাব দেখাচ্ছেন না, বলতে পারি নমনীয় মনোভাব দেখাচ্ছেন। তোমাদের কমিটি মেম্বারদের অনেকে বাস্তব পরিস্থিতি বুঝে শেয়ারটা হস্তান্তর করতে চেয়েছিল, কিন্তু শেয়ার হস্তান্তর হচ্ছে না বলে নতুন করে ইনভেস্টারও আসতে চাইছে না। এমন কি এমন দিদি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরেও এই জায়গাটা কি বলবে? এটা কিন্তু খুব ভাইটাল। এই ভাইটাল প্রশ্নটা আমি উত্তর এটাই দেব যে তুমি কারোর সাথে কোনো একটা চুক্তি করবে, কোনো একটা সম্বন্ধী কারোর সাথে করবে, একটা বিয়ে করবে কারোর সাথে, তার আগে তাকে দেখবে, ছেলেকে দেখবে, মেয়েকে দেখবে, দেখার পর একটা সম্বন্ধী হয়। এইখানে আমাদের দেখাশোনা হয়ে গেল, সবকিছু হয়ে গেল, কিন্তু তার আগে একটা এগ্রিমেন্ট হয় যে ছেলেকে কি দেব, মেয়েকে কি দেব, মেয়ে কি নেবে, ছেলে কি নেবে, কোথায় বউ ভাত হবে, কোথায় হলুদ হবে, গায়ে হলুদ হবে, এগুলি হওয়ার পর তখন বিয়ের দিন একটা লগ্ন ঠিক হয়, বিয়ে ঠিক হয়। শেয়ার ট্রান্সফারের আগে আমাদের একটা চুক্তি করতে হয়। একটা হলো এমওইউ হয়েছিল, এমওইউর মধ্যে একটা চুক্তি হবে। আমরা বলেছিলাম যে তোমরা আমাদেরকে একটা 1 year প্ল্যান তৈরি করে দাও, পেমেন্ট প্ল্যান তৈরি করে দাও, কিভাবে তোমরা পেমেন্ট করবে, কিভাবে টিম তৈরি করবে, কিভাবে প্র্যাকটিস হবে, কিভাবে কোচকে দেবে, কত বাজেটের প্লেয়ার হবে, একটা পেমেন্ট টার্মস বলেছিলাম আমরা তৈরি করতে। আজ পর্যন্ত সেই টার্মসগুলি পেলাম না, 1 নম্বর। 2 নম্বর, কিভাবে আমাদেরকে পেমেন্ট পাটে পাটে যদি আসে তাহলে কিভাবে হবে, আমাদের ভূমিকা কি থাকবে, তোমাদের ভূমিকা কি থাকবে, আমরা কি কি প্রোভাইড করব, তোমরা কি কি চাইছো, সেইগুলি তো করার পর তো একটা শেয়ার ট্রান্সফার হবে না। দুম করে শেয়ার ট্রান্সফার করে দিলাম, এগুলি না চুক্তি করে। একটা বাড়ি যখন কেনা হয়, তো বাড়ির তো সমস্ত জিনিস আমি কি কি পাচ্ছি বাড়ি নিতে গেলে, আমি পজিশন পাচ্ছি, আমি টেনেন্ট পাচ্ছি, আমি সমস্ত জিনিস নিয়ে তারপর একটা বাড়ি কেনা হয় না। দুম করে না দেখে আমি বাড়ি কিনে নিলাম। তো এটাও সেম জিনিস, আমি একটা শেয়ার যে কাউকে ট্রান্সফার করব, কেউ আমার থেকে ট্রান্সফারটা নেবে, তার আগে তো চুক্তি করবে। সেই চুক্তি যখন ফাইনাল হয়ে গেছে, যখন ফাইনাল স্টেজে চলে এসছে, তখন ওরা ব্যাকআপ করে গেছে। তার মানে তার ইন্টেনশনটা হলো যে এই পর্যন্ত নিয়ে যাব, এই পর্যন্ত আমার বাজেট, এরপরে আমি আর যেতে পারবো না। যেই করে হোক একটা স্কেপ করার জন্য একটা ইস্যু তৈরি করে পালিয়ে যাওয়া। তারা কি কিছু লগ্নি করেছিল তো এই টার্ম কন্ডিশন, মানে শেয়ার হস্তান্তরের আগে সাচি গ্রুপ কিছু লগ্নি করেছিল? হ্যাঁ, করেছিল, অবশ্যই করেছিল, সেটা আমি অস্বীকার করছি না। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই সাচি গ্রুপকে, রাহুল টোডিকে, যে যখন আমাদের বাংকার হিল হাত তুলে নিয়েছিল তখন উনি সাপোর্ট করেছিলেন। কিন্তু সাপোর্ট করার মানে এ না যে একটা জায়গা নিয়ে এসে আর তাকে মাঝখানে এসে ফেলে দেয়া, এটা না। এটা সাপোর্টের সঙ্গে সঙ্গে আমাদের সাথে একটা কি বলবো আমি, যে মিসকমিউনিকেশন বলি, কিংবা আমরা বলতে পারি যে আমাদেরকে গাড্ডায় ফেলে দেয়া। রাজু, তোমার কথাবার্তা শুনে আমার যেটা মনে হলো,
সাচির সাথে মেহমেডান স্পোর্টিং এর বিয়েটা হয়নি, লিভ ইন সম্পর্কে তোমরা ছিলে, এবং লিভ ইন সম্পর্কে আমরা যেটা দেখি যে একটা পার্টি হঠাৎ ছেড়ে দিয়ে চলে যায়, সাচির ক্ষেত্র, সাচি মেহমেডানের ক্ষেত্রে একদম তাই সেটাই হয়েছে। হয়েছে, তাই তো এক লাইনে যদি আমি সাম আপ করি, সেটাই হয়েছে। কিন্তু আমাদের সাথে একটা চুক্তি করা দরকার, সেই চুক্তি তো হয়নি। চুক্তিটা যখন করার জন্য যখন রেডি আমরা প্রস্তুত, তখন তারা পালিয়ে যায়। এবার তারা কেন চলে যায় আজ পর্যন্ত আমরা সেই এটা পেলাম না, মানে আনসার ওইখান থেকে পেলাম না। যারা ছিলেন রাহুল ডোডি, তমাল ঘোষাল, মহামান্য সাচি কর্তারা, তারা একটা নতুন ভেঞ্চার করছেন, তাদের সাথে কি আর কোনো তোমাদের টেলিফোনে কথাবার্তা, কোনো যোগাযোগ আছে? না, এমনি ব্যক্তিগতভাবে কথা বলতে পারি, কিন্তু ক্লাব নিয়ে এ নিয়ে কোনো আলোচনা হয়নি, কোনো কথা হয়নি ওদের সাথে। ওনারা যদি ইন্টারেস্টেড হন ওনারা আসতে পারেন, করতে পারেন, আমরা ওয়েলকাম করি, যে কোনো ইনভেস্টর আসতে পারেন, আমরা ওয়েলকাম করতে। এত একটা জনভিত্তি যে ক্লাবের আছে, এখনো মেহমেডান স্পোর্টিং 3 প্রধানের 1 প্রধান, তারপরেও এই অবস্থা, আমাদেরও খুব খারাপ লাগে। একটা সময় দেখেছিলাম কোভিড এর পর একটা উঠেছিল মেহমেডান স্পোর্টিং, একটা নিজেদের পরপর কলকাতা লিগ জয়, তোমরা সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয়, আই লিগ থেকে আইএসএল এলে একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছিল, এত বড় সুন্দর তাবু, ময়দানের স্পেস তাবু, তারপর হঠাৎ এই ডিক্লাইন, গোটা তুমি নয় কমিটিতে ছিলে, এজিএস কোষাধ্যক্ষ কিংবা সেক্রেটারি, তোমাদের এটা খারাপ, কতটা খারাপ লাগছে? খারাপ তো লাগে, অবশ্যই নিশ্চয়ই খারাপ লাগে। শুধু টেন্ট আমি সাজিয়ে দিলাম কিন্তু আমাদের পারফরমেন্স হচ্ছে না, সেটা খারাপের বিষয় আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মূল কোথায় থেকে এই জায়গাটা তৈরি হলো সেটাকে দেখতে হবে। আমি যেটা এর আগে বললাম যে আমরা যেভাবে এগিয়েছিলাম, যেভাবে আমাদেরকে বাংকার হিল, দীপক সিং অনেক গাইড করেছে, অনেক সাপোর্ট করেছে, উনি এসেছিলেন ক্রিকেটকে দেখার জন্য। তারপরে আমরা দেখলাম ওর খেলাধুলা ক্রীড়া প্রেমী আছে, ওকে ফুটবলে ইনভলভ করলাম আমরা, উনি রাজি হলেন। ফুটবলে ইনভলভ হওয়ার পর উনি বললেন যে ঠিক আছে, আমি আরো ভালো করে ক্লাবকে চালাতে ইচ্ছুক, আমি ইন্টারেস্টেড। উনি চালিয়েছেন, উনি ক্যালকাটা লিগ চ্যাম্পিয়ন হলো ওনার সময়, তারপরে আমরা আই লিগ চ্যাম্পিয়ন হলাম। আর আমরা একমাত্র টিম যেটা আমরা খেলে চ্যাম্পিয়ন হয়ে তারপরে আমরা আইএসএল এ গেছি। অন্য যতগুলি টিম আছে, যতগুলি ক্লাব আছে, সব কটা বিট করে গেছে, একমাত্র আমাদের মাউন্টেন স্পোর্টিং ক্লাব, এফসি পাঞ্জাব, হ্যাঁ পাঞ্জাবের পাঞ্জাব এফসি, হ্যাঁ মাউন্টেন স্পোর্টিং ক্লাব, আমরা একমাত্র খেলে চ্যাম্পিয়ন হয়ে সেই জায়গাটা আইএসএল এ গেছি। তো তার পিছনে তার ভূমিকা, তার অবদান অনেক রয়েছে বাংকার হিলের। যখন বাংকার হিল টানতে পারছে না, কারণ এখানে বাজেট অনেক বড় আইএসএল এর, তখন উনি বললেন যে একটা সাপোর্টিং নিতে হবে আমাদেরকে, ইনভেস্টার। এই সাপোর্টিং ইনভেস্টার নেওয়ার পরেই একটা এই সমস্যাটা তৈরি হলো, যেখানে আমরা গাড্ডাতে গিয়ে পড়ে গেলাম। ওই জন্যে আজকে এই জায়গাটা 3 প্রধানের মধ্যে এখনো আমরা 3 প্রধানই রয়েছি। আগামী দিনে আমি বারবার যে কথাটা বলছি যে এই জটগুলি আমরা মেটাবার চেষ্টা করছি, আশা করি খুব শিগগিরই আমরা মিটিয়ে নেব।